আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি পারি ফাতিমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। মঙ্গলবার রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। সোমবার সকালে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যেদিন রায় হয়েছিল, সেদিন পায়ে হেঁটে আদালতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1 বছর পরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় হুইল চেয়ারে করে। তারপর যতই সময় গড়িয়েছে ততই স্বাস্থ্যের অবনতি হয়েছে বেগম জিয়ার, যার পরিপ্রেক্ষিতে 2021 সালের 10 মার্চ থেকে মাঝে মাঝেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বিএনপির পক্ষ থেকে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের কাছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ও শারীরিক বাস্তবতা বিবেচনায় বেগম জিয়ার বিদেশ যাত্রা নিশ্চিত হলো। মঙ্গলবার রাত 10টায় কাতার আমিরের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সঙ্গে থাকবেন 6 সদস্যের চিকিৎসক দল। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী শামেলা রহমান, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বেগম জিয়ার সহযোগীরাও সঙ্গী হবেন। যুক্তরাজ্যে পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে, যেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন চিকিৎসার সার্বিক দিক তুলে ধরেন। সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 চিকিৎসক ঢাকায় এসে বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তাকে জন হপকিন্স হাসপাতালেও নেওয়া হতে পারে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। ফেরার পথে পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যেতে পারেন বেগম জিয়া। আর লন্ডন পৌঁছার পর দীর্ঘ 7 বছর পর দেখা হবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলেছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনে। এর মাত্রা 7.1 মাত্রা। সকাল 7:05 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। একই সময় কেঁপে ওঠে নেপাল সীমান্ত। মঙ্গলবার ভোরের দিকে তিব্বত ও আশেপাশের এলাকায় অনুভূত হয় এই ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, নেপালের লবুজে পর্বত থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে নির্মম হত্যার শিকার হয় ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার মৃতদেহ। এই চিত্র গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। তবে BSF এর বিশেষ কোর্টে খালাস দেওয়া হয় অভিযুক্ত BSF সদস্য অমিয় ঘোষকে। এরা প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর বাবা নুরুল ইসলাম। কিন্তু 14 বছরেও সুষ্ঠু বিচার পায়নি পরিবার। মানুষ মায়েরা একটা শিশু মায়েরা সে কিভাবে খালাস, ওটা বিচার কোনো ওর কোর্ট হতে লাগবে। যেরকম একটা মানুষ মেরে ফেলাইলে তার জানি একটা সর্বোচ্চ শাস্তি হয়, এটা মানুষের জানে আমাদের কোর্ট বিচার আচারের কোর্ট। সে অন্যায় করে কিভাবে খালাস পায়, ওটা কোনো বিচার? এটা আমি কিছুতে মানি না। আমি চাই যে সর্বোচ্চ শাস্তি হোক।
চিকিৎসা শেষ হবার আগে অর্থাভাবে হাসপাতাল ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া নিজ গ্রামে থাকছেন ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আলামিন। গেল 18ই জুলাই রাজধানীর কদমতলীতে গুলিবিদ্ধ হন তিনি। এরপর ধার দেনা করে কোনো মতো হয় প্রাথমিক চিকিৎসা। তবে 5 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 4 সন্তান আর স্ত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার রায়তলায় দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছিলেন আলামিন। ভাগ্য বদলানোর আশায় গেল 15ই জুলাই ঢাকার কদমতলী এলাকার একটি সেলুনে কাজ শুরু করেন তিনি। এর মধ্যে আলামিনের সামনে হাজির নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধ। আলামিন জানান, 16ই জুলাই চোখের সামনে কোলের শিশু ও তার পিতাকে গুলি করে পুলিশ। এমন ঘটনা সহ্য করতে না পেরে সেদিনই ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তিনি। কিন্তু 18ই জুলাই কদমতলীতে পুলিশের গুলি তার পেটের এক পাশ ভেদ করে বেরিয়ে যায়। প্রায় 2 লাখ টাকা ধার দেনা করে হয় চিকিৎসা, তবে এখনো পুরোপুরি সুস্থ নন। প্রায় 9টা 9:30 বাজে জায়গা, তখন আমার ধারে কেউ ছিল না। তখন এই পাশে রক্ত পড়তেছে, এই পাশে ব্যথা করতেছে। লোডের বুকটা দিয়ে এসে কাপড়টা বান্ধা আমি রাস্তার ধারের থেকে একজন পায়ে হাতে টানা ধরছি। ধরে এসে তখন উনি আবার একটু ডরে গেছে যে এখান তো কারেন্টের আলো নাই, অন্ধকারের মধ্যে কে টানা ধরলো। তখন এক পর্যায়ে এসে আমি বলছি, ভাই আমি ছাত্র আন্দোলনের, আমি আমার গুলি লাগছে শরীরে, একটু আমার হেল্প করেন। তো উনি ছিল একটা ব্যাংক চালক, সাহায্য করতে পারতেছি না, বা ঠিক মতো দিলে বাদ যে খামো খাইয়া অর্জন করতে পারছি না। একদিন আমার ভাইয়ের সাথে আমি এক জায়গায় বেড়াতে গেছি, ওখানে একটু খাইলাইছিলাম। খানার পরে আমার ভাই তো সবার নিয়েছি, বাড়ির ধরে আনো লাগছে, সাইডে চাপ দিয়ে ব্যথা হচ্ছে, পেট পরে প্রচন্ড হার্ড হয়ে গেছে। এখন বর্তমানে আমার সংসার আমি উপার্জন করি না, আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি কাজ করতে বহুত কষ্ট হয়। যখন আমি ডাইন খেতে শুই তখন পেটে মনে করেন এইভাবে চাপ মারে, একটা বাম খেতে শুলে এইভাবে একটা চাপ মারে, চাপটা মারলেই আপনি এই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায়, পেটটা হার্ড হয়ে যায়। তখন আবার উঠতে কতক্ষণ হাঁটতে হয়, হাইটে আবার বইসা আবার এক গ্লাস পানি খেয়ে এসে আবার শুইতে, আবার কিছুক্ষণ পর আবার সাইডের ব্যথা করে। আলামিনের স্ত্রী ও গ্রামবাসী জানায়, আহত আলামিনের পক্ষে কাজ করে আয় করা সম্ভব হচ্ছে না। থেমে আছে তার চিকিৎসা। দুর্দিনে গোটা পরিবার। শুইতে পারে না, রাত 2টা 2:30 বাজে হাঁটাহাঁটি করুন লাগে। অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসার 3টা 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে, একটা ক্লাস 8-এ পড়ে, একটা ক্লাস 7-এ পড়ে। অনেক কষ্টে আছি, একটা কাপড় চোপড়ও দিতে পারি না, খানা দিকে এমনকি খাওয়ানও দিতে পারি না। ওই যে বাচ্চা তো ওগুলো সবাই পাড়া প্রতিবেশী আমরা অনেক সহযোগিতা করতেছে। খানা পিনা খাইতে পারতেছে না, তার শরীর অসুস্থ, কাজকর্ম কোনো কিছু করতে পারতেছে না। সরকারের কাছে আমার আবেদন, এই জন্য ঠিকভাবে কিছু টাকা পয়সা বা তার চিকিৎসা চলে এবং ছেলে মেয়ে লইয়া যেন সুন্দরভাবে বাঁচতে পারে, এরকম একটা সহযোগিতা সরকারের কাছে আমরা চাই। হসপিটালে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, টাকা পয়সা ভাড়া বসির থেকে এদিক সেদিক থেকে টানা নিয়ে এসে ওর প্রথম চিকিৎসা চালানো হয়েছে। আমরা এই আডি ভাড়া চাই তোকে তুললা বাচ্চারা ফালানো লাগতেছে। সরকারি সহায়তায় আহত আলামিনের ঠিকঠাক চিকিৎসা হবে, শিগগির স্বাভাবিক জীবনে ফিরবে এই যুবক, এমনটাই চাওয়া সবার। সৈয়দ মাহমুদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের সব সেক্টরেই, বাদ যায়নি মেট্রো রেলও। সম্প্রতি মেট্রো রেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 6 জানুয়ারি এনবিআর এর ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা আদেশে এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। মেট্রো রেলকে আরও বেশি জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় এনবিআর এর বিশেষ আদেশে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 2022 সালের 28শে ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। তারপর থেকে একটি চক্র মেট্রো রেলের টিকিটের উপর 15% মূল্য সংযোজন কর ভ্যাট বসাতে চায়। এমন সিদ্ধান্তে জনমনে ক্ষোভের কারণে কিছুদিনের জন্য বাতিল করা হয় ভ্যাট। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আবারও সেই ভ্যাট ব্যবস্থা বাতিল করে এনবিআর। 6 জানুয়ারি মেট্রো ভাড়ায় ভ্যাট 1 বছরের জন্য তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। মেট্রো রেলকে আরও জনপ্রিয় এবং ভোক্তাদের ব্যয় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে যাত্রীরা আগের মতোই সর্বনিম্ন 20 টাকা ও সর্বোচ্চ 100 টাকায় চলাচল করতে পারবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি নতুন জাতের আলু 20 টাকা কমে 30 টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বাজার পরিস্থিতি জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আমাদের জানাবেন যে আলু পেঁয়াজের দাম কমায় ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি ফাতেমা, আপনি যেমনটি খবরে বলছিলেন, আসলে হিলিতে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, যার ফলে কিন্তু ক্রেতাদের মাঝে একটি কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছে যে আসলে যেহেতু এই সময় শীতকালীন যেহেতু সবজি এসেছে, যার জন্য কিন্তু শীতকালীন সবজিরও দাম অনেকটাই কমেছে। সেই সঙ্গে কিন্তু আলু এবং পেঁয়াজের দামও কমে গেছে। সে আলু বর্তমানে কিন্তু নতুন জাতের যে আলু আমরা দেখেছিলাম বিগততে কিন্তু বিক্রি হচ্ছিল 70-80 টাকা 90 টাকা কেজি পর্যন্ত, সেটি এখন বিক্রি হচ্ছে শুধুমাত্র 20 থেকে 30 টাকা কেজি ধরে। সেই সঙ্গে কিন্তু পেঁয়াজের দামটি কমে গেছে। পেঁয়াজ আপনার এলচিকিত অর্থাৎ ভারতের যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি ধরে এবং বাংলাদেশি দেশি যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। অর্থাৎ দেশি পেঁয়াজ উঠতে শুরু করাতেই কিন্তু মূলত দামটি কমে গেছে। আপনাকে জানিয়ে রাখি, গত সপ্তাহে আপনার যে 4 দিনে কিন্তু আপনার ভারত থেকে শুধুমাত্র 13 ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে এবং 13 ট্রাকে প্রায় আপনার 400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমলেও কিন্তু দেশি পেঁয়াজ উঠতে শুরু করায় কিন্তু ইতিমধ্যে দাম কমেছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচামরিচ আপনার শুধু কেজি প্রতি বিক্রি হচ্ছে শুধুমাত্র 30 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু সবজির দামটাই কিন্তু কমে গেছে। সবজি আপনার যেমন বেগুন দেখেছিলাম আমরা 60-70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেই বেগুন বিক্রি হচ্ছে শুধুমাত্র 20 টাকা কেজি এবং সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে বাঁধাকপি এবং ফুলকপি আমরা যেটি দেখেছিলাম যে কেজি প্রতি বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকা, শুধুমাত্র সেটি এখন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে 10 টাকা পিস হিসাবে কিন্তু বাঁধাকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে। সব মিলে বলা চলে ফাতেমা, হিলির বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে সবজির বাজার এবং আলু পেঁয়াজ বাজারে। এখন পর্যন্ত ক্রেতারা কিন্তু কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে। তো এখন পর্যন্ত এই ছিল ফাতেমা আমার কাছে দিনাজপুরের হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে আবারও মৃত্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর 6টার দিকে জেলায় 9.7 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। তবে কুয়াশা না থাকায় সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। দিনাজপুরের হিলিতে ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। শীতের সবচেয়ে বেশি বিপাকে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গাইবান্ধায় দুর্ভোগে আছেন কৃষি শ্রমিক ও শ্রমজীবীরা। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি। সকাল 9টায় কিন্তু একই তাপমাত্রা বিরাজ করছে এখানে। তো আমরা দেখেছি যে গতকাল তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি। এখানে একদিনের ব্যবধানে কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা কমে এসেছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, কারণ এই জেলার কিন্তু অসহায় ছিন্নমূল এবং হাজার হাজার কিন্তু শ্রমজীবী মানুষ আছে, শ্রমিক রয়েছে, বিশেষ করে চা শ্রমিক, বালু শ্রমিক। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের যে করতোয়া নদী, এই করতোয়া নদীতে প্রায় 20,000 বালু উত্তোলনের শ্রমিক থাকে। তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে এই শীতের কারণে, এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে তারা কিন্তু একটু দুর্ভোগে রয়েছেন। কারণটি হলো যে বরফ গলা পানিতে তাদের সকাল থেকেই পাথর উত্তোলন করতে হয়। তো এখন পর্যন্ত কেউ কিন্তু ভয়ে পানিতে নামছেন না। তবে কিছু শ্রমিক কিন্তু প্রয়োজনের তাগিদে শীত মারিয়ে এবং
ঠান্ডা পানিতেও কিন্তু তারা বালু উত্তোলনের কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে পঞ্চগড় পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে অসহায় ছিন্নমূল মানুষেরা শীত নিবারণের চেষ্টা করছে। সেই সাথে কিন্তু তারা এখন পর্যন্ত রোদের জন্য অপেক্ষা করছে এবং রোদ উঠলেই কিন্তু তারা এই সকালের মিষ্টি রোদ কিন্তু আসলে তারা উপভোগ করছেন। এদিকে শীত আসলেই আমরা দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো এখন পর্যন্ত যদি সব মিলিয়ে বলা যায় যে রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, কিন্তু মানুষ কিন্তু এখন শীতে কনকনে কাবু হয়ে যাচ্ছে। ফাতিমা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ। শুধু বাংলাদেশ নয়, সার্ককে পুনরায় সচল করতে আগ্রহী জোটভুক্ত দেশগুলো অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই জোটের শূন্যতা অনুভব করছেন দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার প্রধানের আগ্রহের ফলে সার্কের কার্যক্রম পুনরায় গতিশীল হবে বলে মনে করেন তারা। সার্ক নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো দরিদ্র ও স্বল্প উন্নত দেশগুলোর আঞ্চলিক জোট সার্ক অচল দীর্ঘ 10 বছর। সর্বশেষ নেপালে অনুষ্ঠিত হয় সম্মেলন। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিশেষজ্ঞরা মনে করেন এই জোটটি কার্যকর হলে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পাশাপাশি গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা। একজন আফগানি হিসেবে আমি আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক ব্যবস্থা শক্তিশালীর বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করি। সার্ককে পুনরায় সচল করতে শ্রীলঙ্কা অনেক বেশি আন্তরিক। এই জোট সচল করতে শ্রীলঙ্কার পক্ষ থেকে কোনো বাধা নেই। সার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বিশেষ আগ্রহ আছে তালেবান শাসিত আফগানিস্তানের, এমনটাই জানালেন দেশটির এই নিরাপত্তা বিশেষজ্ঞ। শুধু আফগানিস্তানের জনগণ নয়, নতুন তালিবান সরকারও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে চমৎকার সম্পর্ক গড়তে আগ্রহী এবং তারা সার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সার্ককে পুনরায় সচল করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ইতিবাচক ফলাফলের আশা করছেন শ্রীলঙ্কার এই সংবাদকর্মী। ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ককে পুনরায় সচল করতে অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি সার্ককে পুনরায় সচল করা একটি চ্যালেঞ্জ, তবে অধ্যাপক ডক্টর ইউনূসের প্রচেষ্টা আমাদেরকে আশাবাদী করে। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী দেশগুলো, এমনটাই জানিয়েছেন তারা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। এরপর দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন জাস্টিন ট্রুডো। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। গেল ডিসেম্বরের মাঝামাঝিতে ট্রুডোর সাথে মতবিরোধের পর পদত্যাগ করেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর থেকে পদত্যাগের জন্য ট্রুডোর উপর চাপ বাড়তে থাকে। সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার বিষয়টি সামনে আসে। এরপর দেশের রাজনীতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন জাস্টিন ট্রুডো। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও ট্রুডোর উপর চাপ বাড়ছিল। অবশেষে এলো পদত্যাগের ঘোষণা। সোমবার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। এখন সময় নতুন করে শুরু করার। কানাডার রাজনীতিতে উত্তাপ কমিয়ে আনার জন্য তা প্রয়োজন। লিবারেল পার্টির নেতা ট্রুডো 9 বছর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন তিনি। সে পর্যন্ত লিবারেল পার্টি দলের নতুন নেতৃত্ব বেছে নেবে। 2015 সালে ট্রুডো লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর প্রায় 1 দশক ধরে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আগামী 20 অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা। এর আগেই দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো। ইমতিয়াজ আহমেদ, RTV। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের নিয়ে যাওয়া বাংলাদেশি 2 ট্রলারের 78 জন নাবিক ও আরেকটি মাছ ধরা নৌযানের
12 জেলে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়া 90 জনকে আজই ট্রলার মালিক ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে রবিবার খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমায় 90 নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এরপরই তাদের নিয়ে কোস্টগার্ডের জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগে গেল 9 ডিসেম্বর খুলনার হিরন পয়েন্ট থেকে বাংলাদেশি দুটি ট্রলার আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ট্রলার দুটি হল এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 78 জন নাবিক সহ জেলেদের হস্তান্তরের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে কোস্টগার্ডের এরিয়াতে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তাদেরকে যেই নাবিকগুলোকে গত মাসের 9 তারিখ তাদেরকে ধরে নিয়ে যায় খুলনার হিরন পয়েন্ট থেকে, সেখান থেকে তাদেরকে আসলে ভারতের আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালতের জেলখানায় রাখা হয়েছে। এরপরেই তাদেরকে গত রোববার 5 তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে এবং গতকাল তাদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং এরপরে তারা চট্টগ্রাম আসে এবং একে একে কিন্তু সবাই সারিবদ্ধভাবে বসে আছে। কিছুক্ষণের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং এর মধ্যেই আত্মীয় স্বজন এসেছে। তবে অনেকেই অভিযোগ করেছেন তারা কিন্তু ভারতীয় সীমানায় প্রবেশ করেনি, তারপরে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটি জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো আসলে কি হয়েছিল এবং এই মুহূর্তে কেমন আছে, পরিবারের কাছে ফেরত আসতে পারে। আসলে আপনি ওই দিন কি হয়েছিল আর এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগতেছে ফেরত আসতে পারে? জি, আসসালামু আলাইকুম। আমি মেঘনা হয়ে চিফ ইঞ্জিনিয়ার শরীফুল আলম। ওই নর্মালি আমরা জেল ফিশিং যেভাবে করতেছিলাম, সকাল 8টার দিকে হয়তো কোস্টগার্ডের জাহাজ দেখতে পাই আমরা, তারা আমাদেরকে স্টপ করতে বলে আমরা শিডিউল অনুসারে জাল নেটওয়ার্ক ক্লোজ করে তারপর তাদের সাথে কথা বলছি। তারা জাহাজে ওইটা চেক করে তারপর প্রসিডিউর অনুসারে অনেক 24 ঘন্টা 48 ঘন্টার প্রোগ্রাম তো সময় বলা সম্ভব না। হ্যাঁ, আমরা ইন্ডিকেশন ভালোই ছিলাম, চলে আসছি। বাংলাদেশ কোস্টগার্ড, নেভি প্লাস বাংলাদেশ সরকারের সহযোগিতা আসছি। সবাইকে ধন্যবাদ, আমরা ভালো আছি আর কি। ধন্যবাদ। শুনছিলেন আসলে মেঘনার চিফ ইঞ্জিনিয়ার বক্তব্য, তিনি জানালো তারা সবাই ভালো আছে এই মুহূর্তে এবং তাদেরকে কোনো ধরনের আসলে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হয়নি, তারা সুস্থ আছেন এটাই। এবং পরিবারের কাছে যে ফেরত আসতে পেরেছে এটাই তাদের কাছে সবথেকে বড় প্রত্যাশা ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ। রাঙামাটির নানিয়ারচর উপজেলার পাহাড়ি মাটিতে বাড়ছে কমলা চাষ। অনুকূল আবহাওয়া ও মাটির গুণাগুণ চাষ উপযোগী হয় অনেকে এই ফল চাষে আগ্রহী হচ্ছে। এ ধরনের লাভজনক চাষে সব রকম সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। রাঙামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রজন শরীফ। পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কমলা চাষ হচ্ছে। এইসব উপজেলার মাটি ও আবহাওয়া চাষ উপযোগী হওয়ায় চারা রোপণের কিছুদিন পরেই ফলন পাওয়া যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বিভিন্ন এলাকার অনেক যুবক এ ফল চাষে সফলতা পেয়েছে। এদেরই একজন নানিয়ারচরের 17 মাইল এলাকার তৈচাকমা। প্রায় 1 যুগ আগে গড়া বাগানে নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন। তার বাগানে ঝুলে আছে সবুজ ও হলুদ রঙের অসংখ্য কমলা। প্রতি বছর কয়েক লাখ টাকার কমলা বিক্রি হয় বলে জানান তিনি। আমি প্রায় 4 বছর আগে থেকে শুরু করছি এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখান থেকে তো আপনার ব্যাপারীরা নিয়ে যায়, পাইকারি নিয়ে যায় আর কি, প্রায় 200-250 করে পাইকারি নিয়ে যায় এখান থেকে। প্রতিদিন তার বাগানে স্থানীয় ক্রেতা সহ পাইকাররা আসছে কমলা নিতে। সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এ ধরনের বাগান করার পরামর্শ নিচ্ছে। আগ্রহ বাড়ছে এখন কমলা বাগান করার জন্য। এখন বিক্রি করে মানুষে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতেছে। সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। এ ধরনের ফলদ বাগান অর্থনৈতিক সমৃদ্ধি আনে, তাই উদ্যোক্তাদের সব রকম সহায়তা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। এবং কৃষকরা, আমরা যেটা বাজারে দেখতে পাই যে বাজারেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এবছর কমলার। জেলায় 637 হেক্টর জমিতে কমলা বাগান রয়েছে। হেক্টর প্রতি 10 টন ফলন আসবে বলেও মনে করেন তিনি।
রেজওয়ান শরীফ, RTV। নানা সংকটে ধুঁকছে ঝালকাঠি বেসিক শিল্পনগরী। ৭৯টি প্লটের মধ্যে ২১টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫টি প্লট। এর মধ্যে মাত্র ৭টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না বলে জানান অনেক উদ্যোক্তা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ঝালকাঠির বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ১১ একরের বেশি জায়গা নিয়ে ২০১৯ সালে উদ্বোধন করা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বেসিক শিল্পনগরী। তবে ৫ বছর কেটে গেলেও আশানুরূপ মুনাফা না আসার আক্ষেপ অনেক উদ্যোক্তার। ২০১৯ সালের নভেম্বরে ৭৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বরাদ্দ পাওয়া ৮টি প্রতিষ্ঠান প্লট নিতে অপারগতা প্রকাশ করায় তা বাতিল করে বেসিক কর্তৃপক্ষ। আবার শর্ত অনুযায়ী বরাদ্দ পাবার ৩১ মাসের মধ্যেই উৎপাদনে যেতে হয়। তবে বর্তমানে উৎপাদনে রয়েছে মাত্র ৬০টি প্রতিষ্ঠান। উদ্যোক্তারা জানায়, পদ্মা সেতু চালুর পর বেসিক শিল্পনগরী ঘিরে তাদের প্রত্যাশা বাড়ে। তবে সুদমুক্ত ঋণ না পাওয়া ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তা পূরণ হয়নি। আমাদের প্রতিষ্ঠানের নাম সারেং ফার্নিচার। বেসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। যেহেতু ট্রেনিং এর দরকার আছে, ট্রেনিং ছাড়া একজন সফল উদ্যোক্তা তৈরি হয় না। আমাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা নাই, গেট আছে, গেটে কোনো দারোয়ান নাই, বহিরাগমনের অনেক ঝামেলা। আজও পর্যন্ত আমরা এখনো লাভবান হইতে পারতে আছি না, কারণ আমাদের কোনো পাশ ও সুযোগ সুবিধা পাইতেছি না। আমার জীবনে আয় ব্যয় সব এখানেই। আজ যদি আমরা বসে যাই তাহলে আমাদের সবই বরবাদ হয়ে যাবে। সব কারখানা পুরোদমে চালু হলে অবস্থার উন্নতি হবে বলে মনে করছেন এই কর্মকর্তা। আশা করছি যে বাকি যে শিল্প উদ্যোক্তারা যারা প্লট নিয়েছেন তারাও শীঘ্রই তাদের কারখানা স্থাপন করবেন। এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এটা একটা ভাইব্রান্ট এলাকা হিসেবে আমাদের পরিচিতি লাভ করবে। বেসিক শিল্পনগরীর যাবতীয় সমস্যা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় উদ্যোক্তারা। সৈয়দ মাহমুদ, RTV। আবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্টের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় সোমবার কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। কংগ্রেসের এই স্বীকৃতির পর এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গেল ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। খেলা খবর। বিপিএলে প্রথম জয়ের খোঁজে আলাদা ২ ম্যাচে আজ মাঠে নামবে সিলেট ও ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় রংপুর রাইডার্সের মোকাবেলা করবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা। অপরদিকে শীর্ষ দল রংপুর ৪টি ম্যাচ খেলে জিতেছে সবকটিতে। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট খেলবে বরিশালের বিপক্ষে। যেখানে ৩ ম্যাচে ২টিতে জয় নিয়ে বরিশাল টেবিলের ২-এ আছে, সেখানে ২ ম্যাচ খেলে জয়হীন সিলেটের অবস্থান ষষ্ঠতে। ফেডারেশন কাপ ফুটবলের বি গ্রুপের ম্যাচে মাঠে নামছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২:৩০টায়। বি গ্রুপে একটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে আবাহনী। অন্যদিকে সাদা কালোরা আছে দুর্দান্ত ফর্মে। লিগে দুর্দান্ত ফর্মে থাকা মোহামেডান এখন পর্যন্ত ফেডারেশন কাপে ২ ম্যাচ খেলে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে রয়েছে। এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থানে ওঠার লক্ষ্য আলফাজ আহমেদের শিষ্যদের। ডার্বি ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে সাদা কালোরা। এদিকে একই সময় ময়মনসিংহ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাব। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।